অনেকেই মোটামুটি কমেন্ট করছেন সাউন্ড ঠিক আছে। দেশের বাহির থেকে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত। মালয়েশিয়া থেকে আছেন, আরেকজন আছে, দুইজন আছেন মালয়েশিয়া থেকে। যারা যারা যুক্ত আছেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন। আমি সর্বপ্রথম আমরা শুরু করতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডেস্টিনি ফেসবুক পেজ কর্তৃক আয়োজিত আজকের এই যে 52তম লাইভ প্রোগ্রামে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা পরবর্তীতে অনেকেই আমাদের এই লাইভটুকু দেখবেন। লাইভ দেখে কোম্পানি সম্পর্কে সকল আপডেট তথ্যটুকু পাবেন এবং সেই সাথে ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশের সংখ্যা প্রায় 45 লাখ। এর মধ্যে আপনারা সকলেই অবগত আছেন ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের 17.5 লক্ষ বিনিয়োগকারী। এই 17.5 লক্ষ বিনিয়োগকারীর মধ্যেই আবার 8.5 লক্ষ হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের। ইতিমধ্যে একটি মামলা আপনারা জানেন যে নিষ্পত্তি হয়ে গেছে এবং অপর যে মামলাটি আছে যেটি ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড, এই মামলার সর্বশেষ আপডেট তথ্যটুকু দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম। আমরা বরাবরের মতো প্রতি সপ্তাহে আমরা আদালত থেকে সর্বশেষ আপডেটটুকু দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আপনারা ইতিমধ্যে পেয়েছেন, তারপর আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা দরকার। সেই জন্য মূলত আমাদের লাইভ প্রোগ্রামটি। আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আগে শুরু করার আগে আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে ব্যাপক একটা দুর্যোগ চলছে, আপনারা জানেন। বিশেষ করে আমাদের ঢাকা থেকে পূর্ব দিকে যেই জেলাগুলো আছে, প্রায় 8টি জেলা, ইতিমধ্যে দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে বন্যা। যেই বন্যায় ইতিমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে আসলে চলে গিয়েছেন। অনেকেই অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন এই বন্যায়। অনেকের সহায় সম্বল সবটুকু কেড়ে নেওয়া হয়েছে। এই যে বন্যায় যারা হয়েছে, এটা আসলে আমরা সকলেই জানি যে এটার আমাদের কিছু করার নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। এবং আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, যারা আপনারা জানেন যে আমাদের দেশে এই ক্ষতির পিছনে অন্যতম একদম প্রধান কারণ হচ্ছে তারা, যারা আমাদেরকে এইরকম বাংলাদেশের একটা বিরাট একটা বিপদের মধ্যে ফেলেছে। আমরা ওদের কোনো কিছু নিয়ে চলতে হবে না। আমরা 100% শতভাগ আমি বিশ্বাস করি বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। সুতরাং তারা যেই ক্ষতি করেছে বাংলাদেশের, এটার প্রাপ্য অবশ্যই আল্লাহ পাক ওনাদেরকে দিবেন। এবং যারা যারা এই বিপদের মধ্যে আছেন সকলকে আল্লাহ পাক যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আমরা যদি আরেকটা বিষয়কে আপনাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ 1 মাস বাংলাদেশের দামাল ছেলেরা এবং ছাত্র জনতা, অবশেষে জনতা একসাথে হয়ে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য আমাদের ছাত্র জনতাকে লাল গোলাপ সালাম। বিশেষ করে যারা কষ্ট করে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। এই দেশটাকে পুনরায় আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা কষ্ট করে জীবন দিয়েছেন, বিশেষ করে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করেন, শহীদ হিসেবে কবুল করেন। পাশাপাশি যারা অসুস্থ আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, অনেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, চোখ, হাত, মুখ, পা, বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক দ্রুত যেন সুস্থতা দান করেন। এবং যারা নিহত শহীদ হয়েছেন তাদের পরিবার যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ পাক। এটাই আমাদের চাওয়া। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল আমাদের জন্য, এবং এই পরীক্ষা আমাদের দেশের সাধারণ মানুষ, যারা আমরা সাধারণ মানুষ, আল্লাহ পাক আমাদেরকে উত্তীর্ণ করেছেন। আগামী দিনে এই বাংলাদেশটা নতুন একটি বাংলাদেশ হবে। কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না। এবং এই বাংলাদেশটাকে একটা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসাবে দাঁড় করাবেন যিনি এই মুহূর্তে আমাদের এই দেশটাকে নতুনভাবে উন্নত শিখরে নেওয়ার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। পাশাপাশি ওনার সাথে যারা যারা দায়িত্বে আছেন উপদেষ্টারা,
আমি গত লাইভে বলেছিলাম, শুরু থেকে একদম টপ থেকে বটম পর্যন্ত যারা যারা আছেন সবাই মানে হাই কোয়ালিফাই, অর্থাৎ মানে উচ্চশিক্ষিত সকলেই, ডক্টরেট থেকে শুরু করে আসলে বলা যায় একদম সর্বশেষ যিনি আছেন সেও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। আলহামদুলিল্লাহ, ওদের মাধ্যমে দেশ অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের বা মনের যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের মেহেরবানিতে ওনাদের মাধ্যমে পূরণ করবেন, সেটা প্রত্যাশা করছি। আমার ডেস্টিনি ফেসবুক পেজে সম্মানিত দর্শকবৃন্দ এবং যারা যারা পরবর্তীতে যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জানেন ডেস্টিনি গ্রুপের প্রায় ৪৫ লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক। এই বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আজ ১২টি বছর প্রত্যেকেই এই মানবতর জীবনযাপন করছে, এটা সম্পর্কে আমরা সকলেই জানি। ডেস্টিনি বিনিয়োগকারীদের ক্রেতা পরিবেশকদের স্বার্থের জন্য আমি বিশেষ করে একটা জিনিস বলবো, এইটা যে যারা যারা আমাদের এই লাইভটি দেখেন এবং যারা যারা আমাদের সাথে যুক্ত হন, ডেস্টিনির স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, অন্যদেরকে মেসেজটুকু যেন পেতে পারে এবং অন্যরা যেন জানতে পারে, অন্যরা যেন বুঝতে পারে এবং কোম্পানির আপডেট তথ্যটুকু পেতে পারে। সেই জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা আপনাদেরকে ডেস্টিনি গ্রুপের সর্বশেষ সঠিক তথ্যটুকু প্রদান করার জন্য বরাবরের মতো যেটা বলে থাকি, দৈনিক ডেস্টিনির ইউটিউব মানে দৈনিক ডেস্টিনি যেটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে আপনার দৈনিক ডেস্টিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি যেটা আছে সেটাতে আপনার একটা ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি আপনার একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার ডেস্টিনি ফেসবুক পেজ থেকে আপনার সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। নিয়মিতভাবে আমরা আমাদের ডেস্টিনির ফেসবুক পেজ থেকে আমরা সঠিক এবং সত্য এবং সর্বশেষ আপডেট তথ্যটুকু দিয়ে থাকি। মূলত সম্মানিত শুধু আমরা আজকে আলোচনা যে বিষয় নিয়ে করব সেটা হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড মামলার সর্বশেষ সাক্ষীর সংখ্যা বিষয় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয়ত ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড মামলার অবশিষ্ট সাক্ষী কতজন সেটা বিষয় নিয়ে কথা বলবো এবং ডেস্টিনির টি প্ল্যান্টেশন মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের বিষয়। এরপর হচ্ছে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড আপডেট নিউজ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপডেট নিউজ এবং ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড মামলার সম্ভাব্য তারিখের বিষয়ে, মামলার সম্ভাব্য তারিখের বিষয়ে আলোচনা এবং দৈনিক ডেস্টিনি মাল্টিমিডিয়ার সর্বশেষ আপডেট বিষয় এবং দৈনিক ডেস্টিনি ও ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের প্রশ্ন উত্তর পর্ব, যেটা আমরা নিয়ে মূলত নিয়মিত কথা বলে থাকি। আমরা আমাদের আলোচনায় শুরু করি। মূল বিষয়টা ডেস্টিনি মামলার সর্বশেষ সাক্ষীর সংখ্যা, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজ আদালতে 5 জন সাক্ষী আসার কথা ছিল, তো ইতিমধ্যে 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এটা আমরা আদালতের কাছ থেকে জানতে পেরেছি, পাশাপাশি দুদকের কাছ থেকেও জানতে পেরেছি এবং ডেস্টিনি গ্রুপে যিনি প্রধান আইনজীবী জনাব এহসানুল সমাজি, উনিও যে বিষয়টি অবগত করেছেন সেটা হচ্ছে 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে 5 জন দিয়ে প্রচার করা হচ্ছে, মূলত 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এই 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়াতে যেটা হয়েছে, আগে ছিল 112 জন, গত সপ্তাহে হয়েছে 3 জন, তাহলে 12 আর 3 15 জন, আজকে হয়েছে 4 জন, টোটাল 119 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। 219-এর মধ্যে 119 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ইতিমধ্যে আমরা আনঅফিশিয়ালি যেটা জেনেছি সেটা হচ্ছে আর সাক্ষী যদিও 119 জন হয়েছে, কিন্তু আর সাক্ষী আগামী সপ্তাহে যেহেতু বিষয়টা বলেছে সেটা আমরা ব্যাখ্যা করব। অনেককেই ডাকা হয়েছিল, আপনারা জানেন, ম্যাক্সিমামেই অনেকেই মানে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, অর্থাৎ মানে পৃথিবীতে বেঁচে নাই। অনেকে আছেন এরকম, অনেকেই বার্ধক্যজনিত কারণে চলাফেরা করা সম্ভব না, এবং অনেকে হয়তো দেশে নাই, এই জন্য সকলকে আসলে নেওয়া সম্ভব হয়নি। তো 119 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমরা যদি আরেকটু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি, সেটা হচ্ছে অবশিষ্ট সাক্ষী কতজন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মাননীয় আদালত আমাদের কোম্পানি পক্ষের আইনজীবী জনাব এহসানুল সমাজি এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে যিনি পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর সাহেব, মাহমুদ হোসেন জাহাঙ্গীর, উনি উপস্থিত থাকা অবস্থায় মাননীয় আদালত সরাসরি একটা জিনিস ক্লিয়ার করেছেন যে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে অবশিষ্ট সাক্ষী যারা যারা আছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে দুদক এক লাস্ট দফায় এসে 19 জন সাক্ষীর একটা তালিকা আদালতে জমা দিয়েছিলেন। এর মধ্যে এই 19 জনের মধ্যে প্রথম তারিখে নেওয়া হয়েছে 3 জন, এরপরে আজকে নেওয়া হয়েছে 4 জন, 7 জন। বাকি যে কজন আছে
এর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গত তারিখে যে 9 জন বাকি আছিল। তা এখন আজকে 4 জন গেলে আর 5 জন থাকে। 5 জন বা 7 জন যে কয়জনই হয়, আগামী সপ্তাহে যেটা হবে সেটা হচ্ছে যে সকল সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করতে হবে। এটা মাননীয় আদালত নির্দেশনা প্রদান করেছেন। তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীর সাহেব এবং ডিস্ট্রিক্ট গ্রুপের পক্ষ থেকে জনাব আহসানুল হক সমাজি দুজনেই যৌথভাবে আদালতের কাছে যেটা তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে যতটুকু সময় লাগুক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হবে। এটা আপনারা জানেন, ইতিপূর্বে মাননীয় আদালত একটা কথা বলেছিলেন যে মামলা সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা নিষ্পত্তির স্বার্থে প্রয়োজনে আমরা প্রতিদিন শুনানি করব। আবার এটাও বলেছিলেন যে মামলার স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে সকাল বিকাল দিনে 2 বার আমরা সাক্ষী নিব। এই বিষয়টিকে মাননীয় আদালত কিন্তু বলেছিলেন। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি আগামী সপ্তাহে যেটা মূলত যে সাক্ষী বাকি যারা আছে, যেহেতু অবশিষ্ট সকল সাক্ষীদেরকে আদালতে হাজির করার জন্য বলেছেন, সেই জন্য আমরা বলতে পারি আগামী সপ্তাহে সাক্ষীদের যেটা বাকি যারা আছেন যদি মানে সকাল এবং বিকাল 2 পর্বে বিভক্ত করতে হয়, তবু সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ আগামী সপ্তাহে সম্পন্ন হবে, অর্থাৎ নিষ্পত্তি শেষ হবে, আমরা এটা বিশ্বাস করছি। কারণ আজকে আদালতে সাক্ষী ছিলেন 4 জন। 4 জনের মধ্যে আমরা আপনাদেরকে আপডেটটা দিব আরও কিছু বিস্তারিত তারা কি বলেছেন সেই বিষয়টি সম্পর্কে। তো সাক্ষী আগামী সপ্তাহে যদি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়, এর পরবর্তী সপ্তাহে দুর্নীতি দমন কমিশনের যিনি তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ এই মামলাটি অর্থাৎ ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি যিনি তদন্ত করেছিলেন তৌফিকুল ইসলাম, যিনি ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু এই মামলার কারণে আদালত ওনাকে তলব করেছেন এবং নিয়মিত উনি আদালতে উপস্থিত হচ্ছেন এবং ওনাকে আদালতে উপস্থিত হইতে হবে মামলা নিষ্পত্তি করা পর্যন্ত। এই বিষয়টি আরও অনেক আগেই হওয়ার কথা ছিল। এর পূর্বে যিনি মাননীয় বিচারক যিনি ছিলেন আরাফাত সাহেব, উনি থাকা অবস্থায় এই আয়ুষ সাক্ষী সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু দুদক শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে লেন্দি করেছে। আরও সাক্ষী আছে, আরও সাক্ষী আছে, আরও গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, এই কথা বলে ইচ্ছাকৃতভাবে শুধু এই জিনিসটাকে লেন্দি করেছে। কিন্তু এখন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আপনারা সকলে বুঝতেই পারছেন। এই বিচার ব্যবস্থা শতভাগ স্বাধীন ইনশাল্লাহ, সেই হিসাবে আদালতের টোটাল মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে এবং দুদকের মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন। সেই হিসাবে এখন বলতে পারছি আমরা যে আমরা আজকে আদালতের যে দুর্নীতি দমন কমিশনে যিনি তৌফিক সাহেব আছেন, ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম ইয়ার ব্যাপারে, ওনার সাক্ষ্য গ্রহণের ব্যাপারে। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো আমরা মোটামুটি প্রাথমিক অবস্থায় ধরে নিতে পারি সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে এর পরের সপ্তাহ অর্থাৎ এর পরের মঙ্গলবার আয়ুষ সাক্ষী হবে। ও আপনাদের আরেকটা বিষয় বলা হয়নি, আগামী শুনানি 3/9 অর্থাৎ আগামী মঙ্গলবার হচ্ছে 3/9 তারিখে এই মামলার শুনানি, পরবর্তী শুনানি। তাহলে 3/9 যদি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় তাহলে 10/9 থেকে আয়ুষ সাক্ষী শুরু হবে। আয়ুষ সাক্ষীর মধ্যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম কতদিন লাগতে পারে। তা উনি মূলত যে জিনিসটাকে পাশ কাটিয়ে গেছেন, কথা বলতে চান নাই, তারপর আমরা চেষ্টা করেছি নেওয়ার জন্য। সম্ভবত 1 মাসের মধ্যে হয়তো বা ওনার আয়ুষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। আয়ুষ সাক্ষী 1 মাসের জন্য কেন বলছি, আর যেহেতু এখন মাননীয় আদালত বলছেন যে মামলা নিষ্পত্তির স্বার্থে প্রয়োজনে আমরা প্রতিদিন শুনানি করব এবং সকাল বিকাল, সেই হিসাবে আমরা হায়েস্ট ধরে নিতে পারি সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বরের মধ্যে আয়ুষ সাক্ষীর শেষ হবে এবং যুক্তিতর্ক যেটা থাকবে সেইটা সম্পন্ন হবে এবং রায়ের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আগামী 1 মাস বা আরও কম বেশি যেটা হবে। সেই হিসাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এটা ধরে নিতে পারি যে 28 অক্টোবর অর্থাৎ 29 অক্টোবরে এই মামলার রায় চূড়ান্ত হচ্ছে।
এখন তো এটা আবারও একটু রিপিট করছি যে উপর থেকে তো কোনো চাপ নেই যে মামলার আরও লেন্দি করা হবে বা সুপ্রিম কোর্ট থেকে নতুন করে আবার সময় চাওয়া হবে, সময় নেওয়া হবে, এই অপশন কিন্তু নেই ইতিমধ্যে। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলেছিলাম, আজকের যে মামলার যে শুনানি হয়েছে, শুনানির বিষয়ে আমরা কতগুলো বিষয় নিয়েছি সাক্ষাৎকার, তাহলে আপনারা একটু জানতে পারবেন, বিস্তারিত আমরা দিব। আমরা একটা মোটামুটি আজকে যে শুনানির মধ্যে ছিল 4 জন সাক্ষীর মধ্যে আমরা 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। ওনারা আদালতে কি বলেছেন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা আমাদের ওইসব দৈনিক ডেস্টিনি পেজ থেকে আমাদের একটা নিউজ যাবে। প্রথম জন এবং দ্বিতীয় জন কি বলেছেন, পাশাপাশি দুদকের যিনি আইও ছিলেন তদন্তকারী কর্মকর্তা তৌফিক সাহেব, উনি কি বলেছেন সেটা আপনারা জানতে পারবেন। এবং সবশেষ যিনি ডেস্টিনি গ্রুপে যিনি প্রধান আইনজীবী জনাব এহসানুল হক সমাজি, উনিও ওনার যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা আপনারা জানতে পারবেন। তো সেখানে আপনারা সকল আপডেট বিষয়গুলো পাবেন ইনশাল্লাহ, আমরা সেটা আপনাদেরকে বললাম। তো এটা ছিল আমাদের টোটাল আজকের যে ডেস্টিনির টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলা সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখানে 2টি বিষয় কাজ করছে, একটা হচ্ছে মামলা নিষ্পত্তি, আরেকটা হচ্ছে রফিকুল আমিন স্যারের জামিন। এখন এই 2টা জিনিসই কিন্তু একদম কাছাকাছি। এই 2টা জিনিস কাছাকাছি বলতে কীরকম, বিষয়টা যদি আমি একটু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে মামলা নিষ্পত্তি 29 অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই জিনিসটা ডেস্টিনি গ্রুপের আইনজীবী জনাব এহসানুল হক সমাজি যেটা বলেছেন, এবং এই অর্ডারটা আমাদের কাছে আছে। পাশাপাশি মাননীয় আদালতে এক বাক্যে এটা আদালতে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে তারিখে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশনা আছে, আমরা ওই তারিখের মধ্যেই মামলাটি নিষ্পত্তি করব। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে রফিকুল আমিন স্যারের বের হওয়ার বিষয়টি। এই 2টি বিষয় একসাথে খুব কাছাকাছি সময়ের মধ্যে পাবেন আপনারা ইনশাল্লাহ, এটুকু বললাম। আমরা ইতিপূর্বে অনেকবার দেখা গেছে যে আপনাদের আমরা তারিখ বলেছি, যেমন রফিকুল আমিন স্যারের জামিনের ব্যাপারে অনেকে বলছে এটা হবে না, অনেক ধরনের কথা বলছে, কিন্তু দেখেন মাল্টিপারপাসে যে জামিনটা হয়েছে 1 বছরের জামিন দিয়েছিল, আপনাদের অবশ্যই অবগত আছেন। অনেকে বলেছে জামিন দিবে না, ঠিক না? আল্লাহ পাক চাইলে কি করতে পারে, এটার বাস্তব প্রমাণ তো বাংলাদেশ, আপনারা সকলেই জানেন। সেই বিষয় নিয়ে যদি বলি যে 29 অক্টোবরের মধ্যে এই টি প্ল্যান্টেশনের মামলার নিষ্পত্তি হচ্ছে ইনশাল্লাহ বৈচারিক আদালতে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রফিকুল আমিন স্যার, আল্লাহ যদি সব কিছু ঠিক রাখেন 29 অক্টোবরের মধ্যে বলা ঠিক হবে না, আমরা যদি এমন হতে পারে আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা স্যারকে পাবো। এটা কত তারিখ কোন দিন সেটা বলবো না, ইনশাল্লাহ যখন রেজাল্ট হবে ইনশাল্লাহ অবশ্যই সকলে জানতে পারবেন। স্যারকে আমরা প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের যারা যারা ডিস্ট্রিবিউটর যারা কাজ করতেছে তাদের সকলের পক্ষ থেকে কীভাবে কোনো করণীয় কিছু আছে কিনা। রফিকুল আমিন স্যার যে জিনিসটা বলেছেন যে আমি আইনের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করে তারপর আমি বের হব। আমি এই জায়গায় আপনাদের সাথে একটা বিষয় কথা বলতে চাই। আপনারা সকলে গত 3-4 দিন আগে আমাদের বাংলাদেশের যে মাননীয় উপদেষ্টা যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণটা আমরা অনেকের সাথে কথা বলেছি, এ যাবৎকাল বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা ওনাকে খুশি করার জন্য না বা ওনাকে অন্য কিছু বলার জন্য না, এটা আমার বক্তব্য না, এটা মানুষ যারা যারা এই ভাষণ দেখেছেন সকলে এক বাক্যে বলেছেন। তো সেই হিসাবে উনি যে কথা বলেছেন সেখানে ওনার ভাষণটা যদি আপনারা একটু আবার মনোযোগ দিয়ে শুনেন, উনি এই জায়গার মধ্যে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সব মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। বিষয়টা আবার একটু রিপিট করছি, পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সব মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। তাহলে ডেস্টিনি গ্রুপের যে 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক আজ 12 বছর আদালতের বারান্দায় ঘুরছে, কোনো গাড়ি ভাঙছে না, মানুষের ক্ষতি করছে না, কোনো কিছুই করছে না। এটি কি মাননীয় উপদেষ্টারা জানেন না? জানেন। ডক্টর ইউনূস স্যার জানেন না? অবশ্যই জানেন।
সুতরাং ডেস্টিনি যারা 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক যারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে এইটুকু আমি বলতে পারি যে সকলের জন্য সুদিন আসতেছে। শুধু বিনিয়োগে ফেরত পাবো না, ব্যবসা করার জন্য সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা ডক্টর ইউনূস স্যারের জাতির উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেছেন, এই ভাষণে এটা আমাদের দৃষ্টিতে এটা মনে হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডেস্টিনি গ্রুপ যেই বিষয়টা 12 বছর যাবৎ যে জিনিসটা পায়নি, সেই ন্যায় বিচারটা পাবে। এখন ন্যায় বিচার পাবে। এবং আজকে আদালতে যারা যারা ডিস্ট্রিবিউটর ছিলেন সকলের বক্তব্য ছিল একটা, যে তারা সকলে ন্যায় বিচার চায়। এর আগের মঙ্গলবারে একজন ডিস্ট্রিবিউটর যিনি এস এম আলাউদ্দিন, উনিও বলেছিলেন মাননীয় আদালতের কাছে যে মাননীয় আদালত, আমরা ন্যায় বিচার চাই, আমরা অন্য কিছু চাই না। তা আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যারের যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছে, এই ভাষণটা সকলের জন্য উপকার আসবে, কিন্তু ডেস্টিনি গ্রুপের জন্য স্পেশালভাবে উপকার আসবে। কারণ এই 45 লক্ষ মানুষ বিগত 12 বছর অনেক ধরনের কার্যক্রম করেছে শুধুমাত্র এমডি স্যারকে মুক্ত করার জন্য এবং তাদের কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য, বিনিয়োগ ফেরত পাওয়ার জন্য। মানববন্ধন করেছে, সংবাদ সম্মেলন করেছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সকল ডিসিএসপিদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই প্রতিটা কার্যক্রম ডেস্টিনিকে বাঁচানোর জন্য করা হয়েছে। কিন্তু এর বিনিময়ে দেখেন তো 12 বছরে মানে এই ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বা ক্রেতা পরিবেশকদের জন্য এমন কোনো ন্যায় বিচারে এমন কোনো মানে আভাস কি আসছে যে তাদের কর্মসংস্থান ফেরত, অথবা তাদের ব্যবসাটাকে চালু করে দেওয়ার জন্য, অথবা বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য? এই 12 বছর কি সম্ভব হইতো না বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়া? এই 12 বছর কি মামলা নিষ্পত্তি করার সুযোগ ছিল না? সত্যিকার অর্থেই ডেস্টিনির এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরদের স্বার্থ রক্ষা করার জন্য যেই দুদক মামলা করেছে তারা কখনোই চিন্তা করেনি। এখন যারা আসছে আমরা বিশ্বাস করি এই 45 লক্ষ মানুষের কথা চিন্তা করে অবশ্যই অবশ্যই তাদের জন্য কর্মসংস্থান, বিনিয়োগ ফেরত, স্পেশালি প্রথমে রফিকুল আমিন স্যারের মুক্তি, এবং রফিকুল আমিন স্যারের মুক্তির মাধ্যমেই বাকি দুইটা জিনিস অটোমেটিকলি হবে। কারণ রফিকুল আমিন স্যারের মুক্তির মাধ্যমেই বিনিয়োগকারীদের বিনিয়োগ শতভাগ সঠিকভাবে ফেরত পাবে। এটা বক্তব্য কিন্তু আমার না, শুধু আদালত বলেন একই বক্তব্য, দুদক বলেন একই বক্তব্য, দুদকে যারা তদন্তকারী কর্মকর্তা তারা সকলেই বলেন একই বক্তব্য, এবং 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যারা যারা আছে সকলের একই বক্তব্য। কাজেই অবশ্যই রফিকুল আমিন স্যারের ব্যাপারে আপনারা অবশ্যই ভালো নিউজ পাবেন, এটা আমি বিশ্বাস করি। এর পাশাপাশি যদি আমরা একটু বলি যে আমাদের রফিকুল আমিন স্যার মুক্তি পাওয়ার পর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিনিয়োগ ফেরত, এবং বিনিয়োগ আপনারা ফেরত পাবেন, এটাও আমি বিশ্বাস করি, এবং এটারও প্রক্রিয়া ইনশাল্লাহ করবেন রফিকুল আমিন স্যার। ইতিমধ্যে উনি ভিতর থেকে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, অনেক ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন, যেটা সম্পর্কে আপনাদেরকে যারা যারা আপনারা আদালতে যান তারা অবশ্যই প্রাথমিক কিছু জানেন যে মূলত উনি কী কী কার্যক্রম হাতে নিয়েছেন। এটা হলো বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসা চালু করার জন্য যে পদক্ষেপ উনি নিয়েছেন সেইগুলা যারা 12 বছর যারা যারা অপেক্ষা করেছেন, আমি এইটুকু বলতে পারি যে সরকার মাননীয় বর্তমানে অন্তর্বর্তী সরকার যারা যারা আছেন ওনারা যতদিন ক্ষমতা থাকবেন ওনাদেরকে ব্যবসা করার জন্য সুযোগ সুবিধা যখন প্রদান করবেন, এই 12 বছরে যা লস করেছেন বা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সময়টা ফেরত দেওয়া যাবে না, কিন্তু আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা পুষিয়ে নেওয়ার জন্য সেরকম প্ল্যান পরিকল্পনা স্যার করেছেন ইনশাল্লাহ। তো আমরা বিশ্বাস করি যে আপনারা যারা যারা এখানে যারা যারা আছেন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনাদেরকে হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ এখন আমাদের আলহামদুলিল্লাহ মানে আলো উঠতেছে, ভোরের সূর্য উঠতেছে, এখন এই দেখা যাচ্ছে সূর্য মিটিমিটি জ্বলছে, অল্প একটু সময়ের জন্য অপেক্ষা, সেটা আর লম্বা সময় না, সেটা নিয়ে আর অনেক বেশি সময় লেনদেন করতে হবে না, ঠিক আছে? আমি বিশ্বাস করি আপনারা যারা যারা ছিলেন, আপনারা যারা যারা প্রতিষ্ঠানকে ভালোবেসে এতদিন কাজ করেছেন, এটার প্রতিদান আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবেন, কিন্তু এই দুনিয়াতে উসিলা লাগবে একজন, তিনি হচ্ছে জনাব মোহাম্মদ রফিকুল আমিন।
এই রফিকুল আমিন আপনারা যারা যারা এই 12 বছর সময় পর্যন্ত যারা যারা প্রায় 10,500 মানুষ যারা যারা টাকা, সময়, শ্রম এই সব কিছু বিনিয়োগ করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য এবং 45 লক্ষ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা যারা কাজ করেছেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই রফিকুল আমিন স্যার এমন কিছু করেছেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না। কারণ এই ডেস্টিনি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে ওনার মাধ্যমে। এই 45 লক্ষ মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন উনি, এবং যত ধরনের প্ল্যান পরিকল্পনা সকল কিছু করেছেন উনি। সুতরাং যেহেতু উনি জেলখানায় 12 বছর ছিলেন, অনেক কিছু আপনাদের জন্য আমাদের জন্য করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের অনেক কিছু চাইতে হবে না, চাওয়ার আগেই উনি কাজ করেছেন, অনেক কিছু তৈরি করেছেন যারা যারা আমাদের সাথে আছে। আরেকটা বিষয় বলে নিচ্ছি এভাবে, যে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে দুদক যে মামলা করেছে 4,100 কোটি টাকার, এই 4,100 কোটি টাকা দেওয়ার পর চাইলে কোম্পানি প্রফিটও দিতে পারবে যদি আদালত নির্দেশনা প্রদান করে থাকেন। এরপরও ডেস্টিনি গ্রুপের অনেক অনেক প্রফিট থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে বললাম, যারা যারা এখানে অনেকদিন অপেক্ষা করেছেন, ধৈর্য ধরেছেন, সময়টা গিয়েছে ভালো, এটা স্বীকার করতে হবে, কিন্তু আপনারা লস হবে না কারো। যারা ব্যবসা করার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, প্রস্তুতি সব কিছু নেন, ইনশাল্লাহ অনেক কিছু শুরু হয়ে গেছে, আপনারা জানেন অনেক কিছু কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বাকি আরও অনেকগুলো শুরু হবে, যেগুলো আইনি প্রক্রিয়া আপনাদেরকে কাছ থেকে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে কাজ শুরু করতে হবে, সেইগুলো কার্যক্রম চলছে। তো আমি বিশ্বাস করি যারা যারা আপনারা যারা যারা এখানে আছেন, আপনাদের প্রত্যেকের চাওয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন রফিকুল আমিন স্যারের মাধ্যমে। এবং আমরা যেই গন্তব্যে যাওয়ার জন্য আমরা কাজ করেছিলাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি স্পিড নিয়ে আপনারা কাজ আগাইতে পারবেন। আমরা চলে আসছি আমাদের লাইভে, আর লেন্দি করব না। আগামী সপ্তাহে তো আবার শুনানি আছে, শুরু একদিনই সব শেষ করা যাবে না, পর্যায়ক্রমে এখন অনেক কিছু আপডেট হবে। আমরা দৈনিক ডেস্টিনির ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম। দৈনিক ডেস্টিনি 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকের স্বার্থের জন্য কাজ করে এবং তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য, তাদের মনের ভাষা প্রকাশ করার জন্য দৈনিক ডেস্টিনি কাজ করে। দৈনিক ডেস্টিনির মাধ্যমে আমরা অচিরেই মেবি আগামী সপ্তাহ থেকে আমরা একটা অফিসে একটা টক শোর আয়োজন করছি। সরাসরি আমাদের দুইজন গেস্ট থাকবে, একজন বিনিয়োগকারীদেরকে নিয়ে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যে বিনিয়োগকারী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা যেভাবে মানে এলাকার মধ্যে যেভাবে অসম্মানিত, অপমানিত, অপদস্থ হয়েছেন, এরকম এক একজন ডিস্ট্রিবিউটরদেরকে আমরা ডাকবো, ডেকে ওনাদেরকে আমরা ওনাদের কথাগুলো শুনবো এবং আমাদের স্টুডিও থেকে, আমাদের অফিস থেকে আমরা আমাদের সম্মানিত দৈনিক ডেস্টিনি সম্পাদক মহোদয় জনাব রফিকুল আমিন স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা ওই সেট আপ করেছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনারা এটা পাবেন। আমরা ইনশাল্লাহ এটা শুরু করতে যাচ্ছি। দৈনিক ডেস্টিনি মাল্টিমিডিয়া টিম আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের একজন রিপোর্টার ইতিমধ্যে ফেনী লক্ষ্মীপুরে নিউজ কভার করছেন, রায়হান হোসেন, ওইখান থেকে লাইভ দিচ্ছেন, নিয়মিত আপডেটগুলো জানাচ্ছেন। আর আমাদের ঢাকায় আরও রিপোর্টাররা আছে, ওনারা কাজ করছেন, আমরাও পাশাপাশি কিছু কাজ করছি। আপনারা দৈনিক ডেস্টিনির যে ফেসবুক পেজ আছে সেটাতে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আপনারা ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দৈনিক ডেস্টিনি সম্পর্কে বিস্তারিত জানাবেন, দেখাবেন এবং বলবেন। কারণ এই মিডিয়াটা আপনাদের জন্য, এই মিডিয়া থেকে কোনো ইনকাম করে কেউ কিছু করবে তা কিন্তু না। এই মিডিয়াটা মূলত ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের জন্য। ডেস্টিনির মানে রফিকুল আমিন স্যার মূলত এই প্রতিষ্ঠানটা করেছে, নামই দিয়েছেন দৈনিক ডেস্টিনি, চাইলে অন্য নাম দিতে পারতেন, ঠিক না? তো সেই হিসাবে আপনার দৈনিক ডেস্টিনির সাথে থাকবেন এবং এটা দৈনিক ডেস্টিনি আরও অনেক কিছু আসতেছে, সেটা সময়ের শুধু অপেক্ষা। আর আমরা দৈনিক ডেস্টিনির পরে দৈনিক ডেস্টিনি এবং ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা তাদের সাথে একটু বিষয় দেখি। ডেস্টিনির রাজীব আছেন, ডেস্টিনি মুক্তি চাই। এমডি আমানুল্লাহ আছেন, আসসালামু আলাইকুম ভাই, কিশোরগঞ্জ থেকে দেখছি। জি আমান ভাই, ধন্যবাদ আপনাকে, কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। ডেস্টিনি রাজীব, রফিকুল আমিন স্যারের মুক্তি চাই। সকলেরই আসলে কিন্তু চাওয়া একটাই, যে আসলে সবারই একটাই বক্তব্য, রফিকুল আমিন স্যারের মুক্তি চাই। তা আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দীর্ঘায়িত না করে আমরা মূলত কিছু প্রশ্ন উত্তর দিয়ে, যেহেতু একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, এই প্রশ্নের কিছু উত্তর দিয়ে তারপর আমরা আমাদের লাইভটা শেষ করতে চাই। যারা যারা আছেন যদি কিছু বিষয় জানার থাকে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। এমডি সামাদ, ডেস্টিনির
ডেস্টিনি ডিস্ট্রিবিউটর কীভাবে নির্ণয় করবেন? ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আমাদের সার্ভারে সকল আপডেট তথ্যগুলো আছে, আপনাকে নির্ণয় করার জন্য সমস্যা হবে না। এমডি লুৎফুর রহমান আছেন পাবনা সাথিয়া থেকে, রাশেদ আছেন রূপগঞ্জ থেকে, দুলাল চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছি। জি ধন্যবাদ। এমডি মাসুদ রানা, স্যার খুরশিদ আলম কোথায়? দুদকের খুরশিদ আলম কোথায় এটা আমিও জানি না আসলে। এটা আমার চেয়ে ভালো বলতে পারবে সম্ভবত বিএনপি নেতা যারা আছেন তারা বলতে পারবেন, অথবা অন্যরা যারা রাজনীতিক নেতা যারা ওনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছেন তারাই বলতে পারবেন। মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে নিয়ে যে খুরশিদ সাহেব যেই অপমান করেছেন, হেস্তনেস্ত করেছেন, এরপরে ডক্টর মনির ইউনূস স্যারকে নিয়ে যে বাজেভাবে উনি করেছেন, এটা সম্পর্কে তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার উপর সত্যিকার অর্থে লাঞ্ছিত অপমানিত সব কিছু হবে ইনশাল্লাহ। দেখবেন একজন দেখছেন না ওই যে সিলেটে জৈন্তাপুর না কোন জায়গায় কী অবস্থায় আছে, সেটা নিয়ে আর বলতে চাই না। নাসির আলী বস দুদকের বিরুদ্ধে কেস করলে কেমন হয়? এটা এখন আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা যা কিছু করব জনাব রফিকুল আমিন স্যারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে আমরা কী করবো না করবো, আমরা সামনের দিকে আগাবো, এইভাবে কোনো কিছু বলতে পারছি না এই মুহূর্তে। রাশেদ বস নতুন লিডার, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই, নতুন বোর্ডের কী অবস্থা? আমি নতুন বোর্ড সম্পর্কে কোনো কমেন্ট করতে পারবো না রাশেদ সাহেব, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। সুমন হোসেন পাবনা সদর থেকে, জেলা থেকে, জি। এমডি সামাদ, অন্যের কাগজপত্র হারিয়ে গেছে, এই ব্যক্তি মারাও গেছে, কি করণীয়? আচ্ছা, কাগজপত্র যদি হারিয়ে যেয়ে থাকে কোনো সমস্যা নাই, কোম্পানির সার্ভারে সকল আপডেট আছে। আর যিনি মারা গেছেন তার তথ্য প্রমাণ সহ, প্রত্যয়নপত্র সহ তার পরিবার যদি ডেস্টিনি গ্রুপের সাথে যোগাযোগ করে অবশ্যই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার মানে আশা করি যে কোনো সমস্যা হবে না। আচ্ছা, বাগেরহাট রামপাল থেকে মিলন কান্তি আছেন, যেমনি জাকির হোসেন ভাই আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকাটা কেমন করে? জি ধন্যবাদ। এরপরে জিয়ারুল ইসলাম ভাই, জিয়ার ময়মনসিংহ থেকে, জিয়া ভাই ময়মনসিংহে ধন্যবাদ, ফোন দিয়েছিলেন, ফোন ধরতে পারি নাই। লুৎফুর রহমান, মাল্টিপারপাসের খবর কি? মাল্টিপারপাসের খবর জানবেন অবশ্যই, যেহেতু এখন সব কিছুর সমাধান হচ্ছে ইনশাল্লাহ মাল্টিপারপাসের খবর জানবেন। আজহারুল ইসলাম, সার্ভার কবে ওপেন হবে? দেখুন ডেস্টিনি এমডি লিয়াকত আলী, ডেস্টিনিতে ডিন নিতে নিয়ে কাজ করা হচ্ছে কি? ডেস্টিনি এখন সার্ভার চালু হয় নাই লিয়াকত আলী, আপনার উদ্দেশ্যে বলছি। সার্ভার ওপেন করার ব্যাপারটা এখনও আসলে বোর্ড কী করবে, বোর্ডের উপর ডিপেন্ড করবে, এখন কিছু বলতে পারছি না। সানোয়ারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এমডি সামাদ ধন্যবাদ। হাসান ভাই জি ধন্যবাদ আপনাকেও। আর রায়হান খান, উই ওয়ান্ট ফ্রি ডেস্টিনি, জি আলহামদুলিল্লাহ আমরাও চাই ডেস্টিনি ফ্রি মুক্ত হোক দ্রুত। প্রেস অধিকারী এমডি স্যার কেমন আছেন জানাবেন। জি এমডি স্যার খুব ভালো আছেন, শুরুতেই বলেছি, স্যার অনেক ফুরফুরা। এমডি মাসুদ রানা, স্যার কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে, জি ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমানুল্লাহ, আশরাফুল আমিন ভাই হঠাৎ করে আবার উনি কিসের টি সেট নিয়ে কথা বলছেন, সে সম্বন্ধে কথা বলতেছে, একটু ক্লিয়ার করতেন। ডেস্টিনি কি নতুন কোনো টি সেট হচ্ছে, এই সম্বন্ধে জানালে খুশি হব। আমি আসলে এমডি স্যারের বাহিরে অন্য কারো কোনো কাজের ব্যাপারে কোনো ধরনের কমেন্ট করতে চাই না, মন্তব্য করতে চাই না। এমডি স্যার যেভাবে কাজ করতে বলছেন আমরা শুধু সেইভাবেই কাজ করছি, আর অন্য কোনো বিষয় নিয়ে মন্তব্য করার পক্ষে না। যেটা ভালো মানে যেভাবে ভালো লাগছে কোম্পানি বিষয়ে কাজ করার জন্য, এই ব্যাপারে আমি কোনো ধরনের আমার কোনো আসলে কোনো মন্তব্য নেই। আমি শুধু এমডি রফিকুল আমিন স্যার যে বলছি সেভাবে কাজ করতে চাচ্ছি। রিপন কান্তি রূপক, পত্রিকা কাজ করে অনেক প্রশান্তি, জি দাদা ধন্যবাদ আপনাকে, মৌলভীবাজার থেকে। আল মামুন, চাঁদপুর জেলা থেকে দেখছি, মামুন মতলব উত্তর উপজেলা, জি ধন্যবাদ। রাশিকুল ইসলাম চা, আমি সবসময় আপনার লাইভ দেখে অপেক্ষায় থাকি, কবে কাজ করতে পারি? আমি সুনামগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, আমি রাশিকুল উদ্দেশ্যে বলছি, ডেস্টিনি 2000 লিমিটেডের কাজটা শুরু করতে গেলে একটু সময় নিতে হবে। প্রথমত হচ্ছে এমডি স্যার বের হওয়ার পর মাননীয় আদালত যে নির্দেশনা দিবেন সেই নির্দেশ অনুযায়ী কাজ আগাইতে হবে। প্রথম কথা হচ্ছে এমডি স্যার বের হওয়ার পর আদালত কিছু নির্দেশনা প্রদান করবেন, সেই নির্দেশ অনুযায়ী এমডি স্যার কাজে আগাবেন, আমার যদি ভুল না হয়। সেকেন্ড যেই বিষয়টা সেটা হচ্ছে কোম্পানির 12 বছর যাবৎ অডিট হচ্ছে না, এই অডিটের কাজটি কমপ্লিট করতে হবে। ডেস্টিনি 2000 লিমিটেডের কথা বলছি, অডিটের কাজ কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে আপনার এজিএম করতে হবে, দেন সরকারের কাছ থেকে এমএলএম এর ব্যবসা করার জন্য বা ডেস্টিনি ব্যবসা করার জন্য এমএলএম এর লাইসেন্স আনতে হবে। এর পরবর্তী পদ্ধতিগুলো ব্যবসা করার জন্য বিষয়টা, এবং সার্ভার ওপেন করতে হবে। তাহলে এই জিনিসটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এটা রাতারাতি করার কোনো অপশন না। ডেস্টিনি 2000 লিমিটেড এটা অনেকটা প্রক্রিয়ার ব্যাপার আছে, অনেকগুলো কাজের ব্যাপার আছে, অনেকগুলো ধাপ আছে, সবগুলো ধাপ
শেষ করে মূলত তারপর ডেস্টিনি চালু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বললাম। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ব্যবসাটা চালু করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, ডেস্টিনি অপারেটিং করার জন্য রফিকুল আমিন স্যার ছাড়া অন্য কারো পক্ষে হবে না। একবার রফিকুল আমিন স্যার যদি স্টার্ট করে দেন তখন কিন্তু করা যাবে না তা না। কিন্তু এখন এই যে 12 বছর বন্ধ, এটাকে স্টার্ট করার জন্য এই যে সার্ভারটা ওপেন করলে কোন জায়গাতে কি করতে হবে, এই কাজটা রফিকুল আমিন স্যার ছাড়া হবে না। সেটি হলো আমার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন, কারণ ইতিপূর্বে তো অনেকেই চেষ্টা করেছেন, ঠিক না? তা আমি বললাম আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। নাজির আহমেদ লক্ষ্মীপুর থেকে, জি ধন্যবাদ নাজির ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উজ্জ্বল ভৈরব থেকে, আল আমিন খান, দুদক যে আমাদের এত ক্ষতি করলো তার বিচার করিতে হবে, রক্ষক যে বক্ষক হয়েছে। জি, এটা বলার দরকার নেই। যারা আমাদের ক্ষতি করছে দেখেন আল্লাহ পাক তাদেরকে কি অপমানিত কি অপদস্থ করতেছে, পর্যায়ক্রমে হচ্ছে সব। একটু অপেক্ষা করেন, আমাদের কাউকে কিছু করার দরকার নেই, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এমডি সামাদ, আতর রহমান রেজা ভাইয়ের ডিস্ট্রিবিউটর আমি, জি ধন্যবাদ। এমডি শাহজাহান হাসান ভাই, আমি সৌদি থেকে দেখছি আগামী 5 তারিখের মধ্যে ভালো কিছু নিউজ আসার কথা বলেছিলেন, আসার সম্ভাবনা আছেনি? ইনশাআল্লাহ, দোয়া করেন সকলেই যেন একটা আমরা যেটা প্রত্যাশা করছি সেরকম যেন একটা রেজাল্ট যেন আসে। এটা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ আসবে। সেটা শুধু জাস্ট একটু অপেক্ষার পালা। আমরা আর দীর্ঘায়িত করছি না, রাত্র অনেক বেশি হয়ে গেছে। আমরা যাদের প্রশ্নের উত্তর সবগুলো দিতে পারলাম না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী সপ্তাহে আপনাদের সকল উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আবার কথা হবে। আবারও বলে নিচ্ছি সময় 29শে অক্টোবর ইনশাআল্লাহ, এবং আগামী মাসের মধ্যে আল্লাহ পাক চাইলে অনেক কিছু হতে পারে। সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। নামাজ পড়ে, ইসলাম ধর্মে যারা আছে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ পাক চাইলে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আমরা শুধু আল্লাহ পাকের কাছে চাইবো, দেখবেন যে অটোমেটিকলি কাজ হয়ে গেছে। আর এখন যারা আসছে দায়িত্বে, ক্ষমতা যারা আসছে, সরকার যারা আছেন, ওরা মানুষের মনের কথা বুঝেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, এই সকলে সাধারণ আমজনতা, সাধারণ মানুষের কথা বুঝেন। আমরা বিশ্বাস করি এই 45 লক্ষ মানুষের কথা ওনারা বুঝবেন। অবশ্যই ভালো রেজাল্ট আপনারা সকলেই পাবো। ভালো থাকুন সবাই। আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। পথ অনেক, আমরা সত্যের পথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।